কেন করলেন এমন? আমার কথা একবারও মনে পড়লো না? যত বড় সমস্যাই হোক, আমাকে জানিয়ে যাওয়া যেত না? বলেই ত্রিধা হাউমাউ করে কাঁদছে। কথাগুলো অনেকটাই অস্পষ্ট, কিন্তু আহিয়ান সব কথাই শুনছে। চুপচাপ ত্রিধার মাথা তার বুকে চেপে ধরে মেয়েটাকে কাঁদতে দিল। সে আজ সকল অভিযোগগুলো শুনতে চায়। ত্রিধা নাক টেনে টেনে আবারও বলল, আপনি অনেক খারাপ আহিয়ান ভাই। স্বার্থপর আপনি অনেক। আপনার ডিভোর্সও আমি চাই না। আপনাকেও আমি চাই না। আমি যেভাবে আছি ভালো আছি। বলে আবারও হু হু করে কেঁদে নিল। অতঃপর আহিয়ান নিজের হাঁটু গেড়ে বসল ওর সামনে। ত্রিধা এখনো মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আহিয়ান ত্রিধার নরম তুলতুলে হাত দুটো নিজের পুরুষালী হাতে নিয়ে অসহায় কণ্ঠে ডাকল, পরি। আচমকা অন্যরকম ডাকে ত্রিধা মাথা তুলে তাকালো। আহিয়ান কয়েক পলক তাকিয়ে রইল তার পরীর অশ্রু ভেজা পল্লবীর দিকে। পুরো চেহারা রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। গায়ের ওড়নাটাও এলোমেলো। আয়ান হাত দুটো ঠোঁটের কাছে নিয়েই চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, সরি পরি, বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি। হঠাৎ করে লন্ডনে চলে যাওয়ার খবরটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোকে রাগ দেখিয়েছি। তোকে কষ্ট দিয়ে সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। সেদিন যদি তোকে ফুফির বাড়িতে যেতে না দিতাম, তাহলে তোর সামনে দিয়ে কোনোভাবেই আমি লন্ডনে ফিরে যেতে পারতাম না। আমি আমাদের ভালোর জন্য স্বার্থপর হয়েছি, দুজন ভাগাভাগি করে কষ্ট পেয়েছি। ফিরে যাওয়ার পর যখন শুনতে পাই তুই হাসপাতালে ভর্তি, আমার ইচ্ছে করছিল নিজেকে খুন করতে, কিন্তু আমাদের ফিউচারের কথা ভেবে আমি সব ফেলে তোর কাছে ফিরে আসতে পারিনি। এই 2 বছর তুই আমার সাথে একটা বার যোগাযোগ করিসনি। জানিস আমি কতটা কষ্টে ছিলাম। প্রতিদিন সকাল হলেই বাড়িতে কল করতাম, জানতাম সকালবেলা তোকে বাড়িতেই পাওয়া যাবে। কথা হোক না হোক, দেখা হোক না হোক, ফোনের পাশে তুই আছিস ভেবেই সান্ত্বনা পেতাম। বিশ্বাস কর পাখি, তোকে কষ্ট দিয়েই 2 বছর আমি নিজেই মরণ যন্ত্রণায় পেয়েছি। ত্রিধা কান্না থামিয়ে তাকিয়ে রইল আয়ান ভাইয়ের দিকে। মাথার চুলগুলো ব্যালকনি থেকে আসা মৃদু বাতাসে এলোমেলো তুলছে। আয়ানের গোলাপি ঠোঁটজোড়া এই 2 বছর একটু কালচে রং ধারণ করেছে। চোখের নিচে কালো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে লোকটা কত রাত ঘুমায়নি। আয়ান ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে আবারও বলল, দূরে ছিলাম, কিন্তু তোকে এক মুহূর্তের জন্য ভুলিনি। তোর খোঁজ খবর সর্বদা আমার কাছে ছিল। তুই শুধু আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখ, আমি তোর লাইফের বেস্ট লাইফ পার্টনার হব। আর কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। মা ও বাবাকে আমি সামলে নেব। তুই শুধু সকল পরিস্থিতিতে আমার হাতটা ধরে সামনে দাঁড়াবি। আমি দুনিয়া জয় করে তোর কাছে ফিরে আসব। থাকবি তো আমার পাশে? ভালোবাসিস আমায়? কথাগুলো শেষ করে আহিয়ান ত্রিধার মুখের পানে উত্তরের আশায় তাকিয়ে রইল। ত্রিধা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। প্রায় মিনিট 5 হলো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। আয়ান এবার নিরাশ হয়ে ত্রিধার হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো, কিন্তু লক্ষ্য করল ত্রিধা তার হাত শক্ত করে ধরে আছে। আয়ান কিছুটা আশার আলো দেখতে পেল বোধহয়, তাই হালকা উজ্জ্বল হাসি নিয়ে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। ত্রিধা ছলো ছলো চোখে তাকিয়ে আছে ওই দিকে। আচমকা আয়ানকে অবাক করে দিয়ে ত্রিধার সোফায় বসা থেকে আয়নার কোমর চেপে ধরে পেটে মাথা রাখল। তারপর মিনমিনিয়ে গলায় বলল, ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো। যতটা ভালোবাসলে আপনি আর আমাকে ছেড়ে যেতে পারবেন না, ততটা। যত কিছুই হোক, আমি সবসময় আপনার পাশে আছি। আপনি আপনার মতো কাজে মন দিন। আমি অপেক্ষা করব। আয়ান কতটা খুশি হয়েছে তা হয়তো ছেলেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। ত্রিধাকে একটানে বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ত্রিধা প্রশান্তির শ্বাস নিল স্বামীর বুকে মাথা রেখে। দুজনের দীর্ঘদিনের মান অভিমান আজকে শীতল জলে পরিণত হলো। আজকের চেয়ে খুশির দিন আর কোনটা হতে পারে? আহিয়ান ত্রিধার মুখ দুহাতে আজলাই নিয়ে কপালে একটা গভীর চুমু এঁকে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল স্বামীর তা প্রথম ভালোবাসার ছোঁয়া। ত্রিধার চোখ খিচে বন্ধ করে আছে। আহিয়ান সেই বন্ধ চোখের পাতায় তাকিয়ে মিষ্টি স্বরে ডাক দিল, বউ। কথাটা কর্ণকুহরে পৌঁছতে ত্রিধা লজ্জায় চোখ আরো একটু খিচে নিল। সেটা দেখে আহিয়ান হাসল, অতঃপর ডাকল, এই বউ। ত্রিধা চোখ বন্ধ রেখে জবাব দিল, হুম।
আচমকা আহিয়ান ত্রিধার ঠোঁটে ঠোঁট ডুবালো। চুষে নিতে লাগলো তার কোমলমতি পরীর গোলাপি ঠোঁট জোড়া। মাঝে মাঝে ছোট ছোট কয়েকটা কামড় বসিয়ে দিল। মিনিট 20 পর জিভে নোনতা কিছুর স্বাদ পেয়ে তেতার ঠোঁট ছেড়ে দিয়ে বুকে জড়িয়ে নিল। এরপর কয়েকটি ঘন নিঃশ্বাস নিয়ে বলল, সরি, যখন শুনেছি তুই এহসানের সাথে দেখা করতে গেছিস তখন অনেক রাগ হয়েছিল। তখন যদি সামনে পেতাম এর থেকে বেশি ভয়ানক শাস্তি দিতাম। এরপর আহিয়ান টুপ করে আরেকটা চুমু দিয়ে বলল, এরকম ভুল আর জীবনে করবে না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ত্রিধা হালকা ফুঁ দিয়ে উঠল, অতঃপর নিচু কণ্ঠে বলল, আমি যেতে চাইনি, বাবার জোড়াজুড়িতে যেতে হয়েছে। আহিয়ান ওর চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, এবার শান্ত হ। অতঃপর আহিয়ান হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল, রাত 1টা বাজে, এখন নিজের রুমে যাওয়া প্রয়োজন, কিন্তু মন মানছে না। নিজের মনের অযাচিত চাহাগুলোকে সাইডে রেখে ত্রিধার উদ্দেশ্যে বলল, আমি রুমে যাই, তুই ঘুমা। ত্রিধা মৃদু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আহিয়ান দুষ্টুমি করে বলল, অভদ্র বউ, জামাইকে একবার থাকতেও বললি না। ত্রিধা এবার ফিক করে হেসে দিল। তারপর আহিয়ানকে রুমের বাইরে বের করে দিয়ে দরজা লক করে দিল। বুকের ভেতরে অনবরত কেউ যেন ঢোল পেটাচ্ছে। বারবার মনে পড়ছে কিছুক্ষণ আগের মুহূর্তগুলো। ত্রিধা লজ্জায় বালিশের নিচে মুখ গুজে বিছানায় পড়ে রইল। তার ঠোঁটের নিচে মিষ্টি হাসি। শেরির 2 ঘন্টা আছে, ঘুম আসেনি। আহিয়ানেরও তার একটু আগের মুহূর্তগুলো মনে করতে করতে সময় পেরিয়ে গেছে। শেরির সময় হয়ে আসতে সকলেই ফ্রেশ হয়ে নিচে গেল। চারদিকে লক্ষ্য করে দেখল সকলে থাকলেও আহিয়ান ভাইকে কোথাও দেখা যাচ্ছে না। মনে মনে ভাবল লোকটা হয়তো গভীর রাতে ঘুমিয়েছে, তা এখনো জাগতে পারেনি। ঠিক তখনই কানের পাশে কেউ বলল, ভাইয়াকে খুঁজছিস? ত্রিধা হকচকিয়ে তাকাতেই দেখল আহিয়া তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। ত্রিধা খানিকটা লাজুক ভঙ্গিতে বলল, ইস, আপু, তুমি যে কি বলো না। আহিয়া কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু জানি ভাইয়া কালকে তোর রুমে ছিল। ত্রিধা নিচের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিয়ে ফিসফিসিয়ে বলল, মিথ্যে কথা। আহিয়া এবার ত্রিধার পিঠে চিমটি কেটে বলল, মোটেও মিথ্যে কথা নয়। আমি রাতে গেছিলাম একটা দরকারে তোর রুমের সামনে। আমি তখন ভাইয়া ও তোর কথা শুনেছি। তাছাড়া ভাইয়া নিজেও রুমে ছিল না। ত্রিধা এবার বাঁহাতে আহিয়ার ঠোঁট চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ করো আপু, কেউ শুনলে রক্ষা থাকবে না। আহিয়া মিটিমিটি হেসে বলল, তাহলে স্বীকার কর। ঠিক তখনই মেঘ ওদের দুজনকে ধমক দিয়ে বলল, কি হয়েছে, এত কথা কিসের? এবার ওরা দুজন কথা রেখে খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু ত্রিধা বারবার সেই দিকেই তাকাচ্ছে। সেটা দেখে আহিয়া আবারও ফিসফিসিয়ে বলল, ভাইয়া একটু আগেই খেয়ে নিচের রুমে চলে গেছে। এবার মনোযোগ দিয়ে খা, সেই সময় চলে যাচ্ছে। ত্রিধার কি খানিকটা মন খারাপ হলো? বোঝা গেল না। সে আবার খাওয়ায় মনোযোগ দিয়েছে। সকাল 10টা বাজে। ঘরগুলো এখনো অদ্ভুত শান্ত। সকলে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আবারও শান্তির ঘুম ঘুমিয়েছে। পর্দার ফাঁক দিয়ে নরম রোদেলা আলো পড়ছে ত্রিধার বালিশে। ধীরে ধীরে চোখ খুলল সে। মাথাটা একটু ভারী, গলা শুকিয়ে এসেছে। রোজার দিন সকালগুলোতে এমনটা হওয়া স্বাভাবিক। রুমের বাইরে নরম কণ্ঠে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে আহিয়া কুরআন তেলাওয়াত করছে। ত্রিধা পিটপিট করে উঠে বসল। রোজার দিনের সকালগুলোতে বাড়িতে যেন আরও শান্ত আর নম্র। ঘুম ভাঙলেই প্রথমে মানুষের নিজের রোজার কথা মনে পড়ে। এটা যেন ভেতরে ভেতরে পবিত্র শান্তি জাগিয়ে তোলে। জানালার দিকে এগিয়ে পর্দা সরাতে ঠান্ডা বাতাস ঢুকলো ঘরে। বাইরে রোদ্দুর ঝিলমিল করছে, পাখিরা ডাকছে, সব মিলে একটা তৃপ্তির আবহাওয়া। চিতা ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে ঠোঁটে টান টান লাগছিল, তাই আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে নজর পড়ল ঠোঁটে। ত্রিধা চোখ বড় বড় করে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। তারপর আবারও চোখ খুলে হাত দিল ঠোঁটে। নিচের ঠোঁট ফুলে কলা গাছ হয়ে আছে, তার সাথে জায়গায় জায়গায় কাটা। ত্রিধার টেনশনে হাত দিতে গিয়ে 2 ঠোঁট চেপে ধরল। তারপর পিছোতে পিছোতে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু না, সে সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়েছে মাত্র। ত্রিধার মাথা ঘোরাচ্ছে, এই অবস্থায় সে কি করে নিচে যাবে। ঠিক তখনই বাইরের করিডোর থেকে আদিবার গলার আওয়াজ শুনতে পাচ্ছে। ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে ওদিকেই আছে। ত্রিধা ওড়না দিয়ে বড় একটা ঘোমটা দিল। তারপর ওড়নার এক সাইড দিয়ে মুখ ঢেকে নিল, যাতে ঠোঁট দেখা না যায়।
এই পাকনা বুড়ি একবার দেখলে প্রশ্ন করতে করতে প্রশ্ন নানির 4 দিনের পায়তারার আয়োজন করে ফেলবে। আগের দিনের নারীদের যেমন বিয়েতে গীত গাইতো, ঠিক তেমনই একটা গীত গাইতে গাইতে মনের সুখে আদিবা ঢুকলো আহিয়ার রুমে। কিন্তু পার্থক্য এতটুকু যে ওর বিদেশি সুর হয়, কিন্তু গান হয় না। মনে হয় ওর গানের আগামাথা কেউ কিছু বুঝবে না। আপু, আপু! আদিবার চিল্লানির ডাকে মিনিট কয়েক পর আহিয়া কোরআন তেলাওয়াত বন্ধ করে জবাব দিল। কি হয়েছে তোর? এত চিল্লাচ্ছিস কেন? আদিবা ফুকলা দাঁত বের করে হেসে বলল, বড় আম্মু তোমাকে ডাকছে। আহিয়া, কেন? আদিবা রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, জানি না। তারপর ঢুকলো ত্রিধার রুমে। ত্রিধাকে এমন হুজুরানি সেজে বসে থাকতে দেখে আদিবা বলল, ছোট আপু, আমাকে তোমার সাথে নামাজে নেবে? ত্রিধা আদিবাকে তাড়ানোর জন্য বলল, আমি নামাজ পড়ছি না। তুই কি করছিস আমার রুমে? যা এখান থেকে। ত্রিধার ধমক শুনে আদিবা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ওর কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে আহিয়া ও আহিয়ান বের হয়ে আসলো। আহিয়ান আদিবাকে কোলে নিতে নিতে বলল, কি হয়েছে আপু? ব্যথা পেয়েছো? আদিবা কাঁদতে কাঁদতে ত্রিধার দিকে আঙুল তুলে বলল, আপু কিছু খাচ্ছিল কিন্তু আমায় দিচ্ছিল না। ওর কথা শুনে আহিয়া ও আহিয়ান তাকালো ত্রিধার দিকে। ত্রিধা এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবার দিকে। আহিয়া এগিয়ে গিয়ে বলল, কিরে, আদিবা কি বলে এসব? ছি ছি, রোজার দিনে এসব কেমন কথা? তখনই পাশ থেকে আহিয়ান আসতে শব্দ করে বলল, ছি 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 ছি। ত্রিধার তো টাস্কি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই পিচ্চিটা যে এভাবে ফাঁসি দেবে কখনো কল্পনাও করতে পারেনি। ত্রিধা সকলের উদ্দেশ্যে বলল, আমি কিছু খাচ্ছি না, ওই বিচ্ছু মিথ্যা কথা বলছে। তখনই আদিবা কাঁদতে কাঁদতে বলল, মিথ্যা কথা বলছো ছোট আপু। আহিয়ান আদিবাকে শান্ত স্বরে বলল, কান্না থামাও আপু, ভাইয়া তোমাকে অনেক চিপস কিনে দিব। চিপসের কথা শুনে আদিবা একটু থামল। আহিয়া আদিবাকে প্রশ্ন করল, তুই ত্রিধাকে খেতে দেখেছিস? আদিবা মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, আমি এসে দেখি আপু ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে। আমি ভাবছি নামাজ পড়বে, তাই বলেছি আমাকে সাথে নিতে, কিন্তু আপু আমাকে বকেছে। এরপর আহিয়ান বলল, তাহলে তুমি মিথ্যা কেন বলেছো আপনি? কেন বলেছো তোমার আপু খাচ্ছিল? এবার আদিবা ঠোঁট বাঁকিয়ে কেঁদে পড়ল, আম্মুর সাথে মুভিতে দেখেছি মেয়েরা এভাবে মুখ ভেঙে চুরি করে খাবার খায়, মানে আপুও খাচ্ছিল। ওর কথা শুনেই ত্রিধা এগিয়ে এসে ওকে ধমক দিতে চাইল, কিন্তু তার আগে আহিয়া এগিয়ে গিয়ে বলল, ঠিক তো, তুই এমন চোরের মতো মুখ লুকিয়ে আছিস কেন? ত্রিধা অন্যদিকে তাকিয়ে বলল, মুখ লুকালাম কই? আমি তো জাস্ট রোজার দিন একটু পর্দা করছিলাম। আহিয়া, বেশ ভালো তো, তুই রুমের মধ্যে একা একা পর্দা করছিস, কিন্তু আমি যে তোর চেহারাটা একটু দেখতে চাই। ত্রিধা লাফিয়ে 2 কদম পিছিয়ে গেল। চেহারা দেখার কি আছে? তুমি জীবনে আমাকে দেখোনি নাকি? আহিয়ান ওদের দু বোনের দুষ্টুমি দেখে আদিবাকে নিয়ে ডায়েরি রুমের দিকে গেল। ত্রিধার মুখ লুকানোর বিষয়টা আহিয়ার এবার সন্দেহজনক লাগছে। সে এগিয়ে গেল ত্রিধার দিকে। তখনই দরজার কাছে রায় এসে ধমক দিল, তোমরা দুজন এখনো এখানে কেন? তোমাদের দুজনকে কখন থেকে বড়ভাবে নিচে ডাকছে, আদিবা খবর দেয়নি? ত্রিধা নিজের মাথায় ওড়নাটা আরেকটু নিচে ঢেকে নিল। আহিয়া ভদ্র সুরে বলল, জি ছোট আম্মু বলেছে, আমরা এখনই আসছি। অতঃপর রায়, আহিয়া ও ত্রিধা গেল নিচতলার দিকে। ড্রয়িং রুমে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান, আহিয়ান, মেঘ ও বন্যা বসে আছে। রায় এসে সকলের পাশে বসল। মাম্মাকে দেখে আদিবা ভাইয়ের কোল থেকে নেমে মায়ের কোলে উঠল। মেঘ ওদের উদ্দেশ্যে কিছু বলবে, তার আগেই বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে ত্রিধার দিকে তাকিয়ে বলল, এভাবে মুখ ঢেকেছিস কেন? ত্রিধা মালিয়া খানের পাশে বসতে বসতে বলল, এমনি। তখন মালিয়া খান ওর ওড়নাটা হালকা টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি হয়েছে, চেহারা ঢেকে যাচ্ছিস কেন? ত্রিধা তখনই 2 হাত ঠোঁটে চেপে ধরে ভয়াক্ত চোখে তাকাল। ওর চোখ থেকে সকলের সন্দেহ আরো বাড়ল। বন্যা ধমক দিয়ে বলল, মুখ থেকে হাত ছাড়া বলছি। ধমকের চোটে ত্রিধা মুখ থেকে হাত সরিয়ে সবার দিকে কাঁদো কাঁদো চোখে তাকালো। তখনই ফোন স্ক্রল করা রেখে আহিয়ান তাকালো। মেয়েটার ঠোঁট ফুলে কলা গাছ হয়ে আছে। না চাইতেও মৃদু হেসে দিল, যা ত্রিধার চোখ আড়াল হলো না। ত্রিধা মনে মনে কয়েকটা গালি ছুড়ে দিল ওর দিকে, শয়তান বদমাস লুচ্চা জামাই, কিন্তু মুখে কিছু বলল না। তখনই ওর ঘোর কাটে। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, তোর ঠোঁটের এই অবস্থা কি করে হলো? আহিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার দিকে। ত্রিধা কয়েক সেকেন্ড চুপ করে থেকে তোতলাতে তোতলাতে বলল, "উম, না মানে ফুফি,
মেঘ। কি? ত্রিধা কি বলবে কিছু বুঝতে পারছিল না, তাই আবারও চুপ করে রইল। আয়ান ফোন স্ক্রল করতে করতে মায়ের উদ্দেশ্যে বলল, মামাম, বাড়িতে মধু আছে কি? মেঘ ত্রিধার থেকে চোখ ঘুরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে জবাব দিল, মধু দিয়ে কি করবি? আহিয়ান, লাগবে, ইফতারের পর মনে করে দিও তো। সঙ্গে সঙ্গে শোনা গেল ত্রিধার কণ্ঠে, আমার ঠোঁটে মৌমাছি কামড় দিয়েছে ফুপি। উপস্থিত সকলে তাকালো ত্রিধার দিকে। বন্যা এগিয়ে এসে ত্রিধার উদ্দেশ্যে বলল, মৌমাছি কিভাবে কামড় দিল? অনেকটা ফুলে গেছে তো। অ্যান্টিসেপ্টিক লাগাসনি কেন? ত্রিধা বুকে সাহস নিয়ে বলল, গতকাল রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ একটা মৌমাছি কোথা থেকে এসে কামড় দিয়ে চলে গেল। আহিয়ান ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ত্রিধার মন চাচ্ছিল লোকটার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। পাশ থেকে আহিয়া মুখ দিয়ে চুচু শব্দ বের করে আহিয়ানের দিকে তাকিয়ে ত্রিধার উদ্দেশ্যে বলল, মৌমাছিটা খুব বড় ছিল, তাই না রে? তোর তো অনেকখানি ফুলে গেছে। ত্রিধা অস্বস্তিতে মাথা নুইয়ে নিল। মেঘ নিজের জায়গায় বসতে বসতে বলল, অ্যান্টিসেপ্টিক লাগিয়ে নে, কমে যাবে। ত্রিধা মনে মনে ভড়কালো, বিড়বিড় করে বলল, যেমন মা তেমন ছেলে। ছেলে কামড়ে ঠোঁট ফুলিয়ে দিয়েছে, মা অ্যান্টিসেপ্টিক লাগাতে বলছে। ভাবা যায়? ওর ভাবনার মাঝে মেঘ ত্রিধা ও আহিয়ার উদ্দেশ্যে বলল, বাড়িতে সকলের সব ঈদের শপিং শেষ। তোমরা বাড়িতে দুজন মেয়ে, মেয়েদের শপিংয়ের শেষ নেই। তোমাদের কি আরও কিছু প্রয়োজন? না মানে, আরও কিছু কেনার বাকি আছে? আহিয়া মায়ের উদ্দেশ্যে বলল, মাম্মাম, আমার ড্রেসগুলোর সাথে এখনও ম্যাচিং হিজাব আনা হয়নি। তুমি প্লিজ কালারগুলো দেখে আনিয়ে দেবে। তখনই ত্রিধা পাশ থেকে বলল, আমার টুকটাক কিছু আনার বাকি আছে, ওগুলো এনে দিতে হবে। এটা শুনে বন্যা মেয়ের উদ্দেশ্যে বলল, তোর আবার কি আনার বাকি আছে? এই তো সেদিন আমার সাথে শপিং মলে গিয়ে দেখে দেখে সব নিয়ে আসলি। ত্রিধা মায়ের দিকে তাকিয়ে বায়না করে বলল, মাম্মাম, আমার একটা কালো ড্রেস চাই। আমার ফ্রেন্ড শোভা নিয়েছে, সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আমার এখনও টুকটাক কিছু কেনাকাটা করার বাকি আছে। জবাবে বন্যা বলল, এই ঈদে অলরেডি তোর 6টা ড্রেস কেনা শেষ, তারপর আবার কিসের ড্রেস? মায়ের কথাটি ত্রিধার মনে হয় পছন্দ হয়নি, তাই গাল ফুলিয়ে নিচের দিকে চেয়ে রইল। সেটা দেখে আলী আহমেদ খান পত্রিকা পড়া বাদ দিয়ে বন্যার উদ্দেশ্যে বলল, আমার নাতনি 6টার দামে 7টা ড্রেস কিনলে তোমার সমস্যা কি? আমার কি কম আছে নাকি? আমার ছেলের কম আছে? বন্যা এবার বোঝার ভঙ্গিতে বলল, না, আমি ওটা বোঝাতে চাইনি। প্রতি ঈদে এত এত ড্রেস কেনে কিন্তু সেগুলো পরে না। গত ঈদের 4টা ড্রেস এখনও আলমারিতে পড়ে আছে, এখনও ছুঁয়েও দেখেনি। তাই আমি ওকে শুধু শুধু কিনতে নিষেধ করছি। আলী আহমেদ খান, থাক কিনুক, মেয়ে মানুষের ভাগ্যের কথা কেউ বলতে পারে না। বাপের বাড়ি থেকে যা করার করুক, কেউ বাধা দিও না। বন্যা আর কিছু বলল না। মেঘ আহিয়ানের দিকে তাকিয়ে বলল, আহিয়ান, আহিয়ান, জি মাম্মাম। মেঘ, বিকেলে বোনদের নিয়ে শপিংয়ে যাবে, ওদের কি কি প্রয়োজন কিনে দেবে। আহিয়ান মাথা তুলে তাকিয়ে বলল, আমি? মেঘ, হ্যাঁ তুমি। সারাদিন রোজা থেকে আমার শপিংয়ে যেতে ভালো লাগছে না, তাই তুমি যাবে। আহিয়ান, আচ্ছা। তারপর মেঘ আহিয়া ও ত্রিধার দিকে তাকিয়ে বলল, আজকে লাস্ট বার, সব কিছু মনে করে কিনে নিয়ে আসবে। আহিয়া ও ত্রিধা সম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে একসাথে বলে উঠল, ওকে। আলী আহমদ খান পত্রিকায় নজর রেখে মেঘের উদ্দেশ্যে বলল, প্রতি বছর যে গরিব অসহায় লোকেদের কিছু দেওয়া হয় সে সম্পর্কে আবির তোমাকে কিছু বলেছে? মেঘ, 27শে রমজান থেকে ভাইয়া ও আপনার ছেলে অফিস বন্ধ করে দেবে, তারপর ওরা বাড়ি থেকে সব ব্যবস্থা করবে। আলী আহমেদ খান, ও আচ্ছা। মেঘ, পদ্ম, এই পদ্ম। মেঘের ডাক শুনে কিচেন থেকে ওর আঁচল মুছতে মুছতে বের হয়ে আসলো পদ্ম। দেখেছেন বড় ভাবি? বড় আম্মুর কাছে যা। বলেই মেঘ মালিয়া খানের দিকে কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দিল। এখানে তোর ও তোর বাবা মা ভাই বোনের ঈদের কাপড় আছে, আর সাথে আছে বেতন ও বোনাস। 28শে রমজান থেকে 10 দিন তোর ছুটি। বাবা মাকে নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আয়। পদ্ম খুশিতে 3 কর্তিকে সালাম করলো, তারপর শপিং ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে হাঁটা দিল। আকলিমা খান মালিয়া খানের উদ্দেশ্যে বলল, মেয়েটা ভদ্র আছে তাই না পা? একটু সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারত। হালিমা খান, হ্যাঁ ঠিকই বলেছিস, বাইরে বের হলে দেখা যায় কত মানুষ কত কষ্টে আছে।
মেসেজের টুংটাং শব্দ বেজে উঠতে আহিয়া ঝটপট ফোনটা সাইলেন্ট করে নিল। রিহান মেসেজ দিচ্ছে। সেটা দেখে আহিয়া নিজের রুমে আসলো। দরজা চাপিয়ে ফোন দিল রিহানকে। আহিয়া। আসসালামু আলাইকুম। রিহান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আহিয়া। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? রিহান। আলহামদুলিল্লাহ ভালো। আহিয়া। অফিস কবে থেকে বন্ধ দেবেন ভাবছেন? রিহান। 28 রমজান থেকে দেব ভাবছি। আহিয়া। ও। রিহান। শোনো। আহিয়া। জি বলুন। রিহান। সেদিন আম্মু আব্বুকে জানিয়েছি আমার পছন্দের কথা। আহিয়া ভীতু কণ্ঠে বলল। আমার কথা বলেছেন? আন্টি আঙ্কেল কি বলেছে? রিহান হেসে জবাব দিল। রিল্যাক্স, এত প্যানিক কেন করছো? আমি তোমার নাম জানাইনি, শুধু জানিয়েছি আমার মেয়ে পছন্দ করা আছে। ঈদের পর ঠিকানা দিব তাদেরকে, তোমার বাড়ির। আহিয়া বড় একটা শ্বাস ছেড়ে বলল। আচ্ছা। রিহান। ভয় পেয়ে গেছিলে? আহিয়া। কিছুটা। রিহান হাসলো আহিয়ার কাণ্ড দেখে, তারপর বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আব্বু আম্মু তোমাকে মেনে নেবে। আহিয়া মৃদু হাসল, তারপর বলল, রিহান। রিহান। বলো আহিয়া পাখি। আহিয়া। আপনি কি আমার থেকে আরও কিছু লুকাচ্ছেন? রিহান খানিকটা ভাবুক ভঙ্গিতে বলল, কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। আহিয়া। ভালো করে ভেবে বলুন। রিহান। কিছু মনে পড়ছে না, তুমি সামান্য একটু ক্লু দাও, অথবা সরাসরি বলো কি জানতে চাও। আহিয়া গলা খাকার দিয়ে বলল, আপনি রিসেন্টলি ভাইয়া ও ত্রিধাকে নিয়ে কিছু জানেন? রিহান আবারও হাসল, তারপর ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, ম্যাডাম কি তদন্ত শেষে শাস্তি দিতে এসেছেন, নাকি সত্যি কিছু জানেন না? এখন তো ভুল বললেও গর্দান যাবে, না বললেও গর্দান যাবে, তাহলে আমার কি হবে? আহিয়া মিটিমিটি হাসি লুকিয়ে রাগী কণ্ঠ করার চেষ্টা করল। একটাও মিথ্যা কথা নয়, সত্যি করে বলুন, কি জানেন? রিহান এবার আহিয়ান ও ত্রিধার বিয়ের কথা জানালো। আহিয়া এমন একটা ভাব ধরে অবাক হলো, মনে হয় সে কিছু জানতো না আগে। রিহান অপরাধী কণ্ঠে বলল, সরি পাখি। আহিয়া আবারও রাগ ধরা ভঙ্গিতে বলল, এখন সরি বলে কি হবে? আপনি তো আমায় আগে কিছুই জানাননি। রিহান, তুমি তো আমার আগে থেকে কিছু জানতে চাওনি, তুমি জানতে চাইলে আমি বলতাম। আহিয়া। দূর, আমি আপনার সাথে কথাই বলবো না। রিহান। এই আহিয়া পাখি, সরি বলছি তো, তুমি ভিডিও কল দাও, আমি কানে ধরে সরি বলবো, তাও তুমি রাগ করো না প্লিজ। আয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, এক শর্তে মাফ করতে পারি। রিহান। কি শর্ত? আহিয়া। আজ বিকেলে দেখা করবেন? রিহান। কিন্তু কিভাবে? তুমি কি বেরোবে? আহিয়া। হুম। ভাইয়া আমিও ত্রিধা শপিংয়ে যাবো আজকে, সেখানেই আসবেন? রিহান একটু নাটক করে বলল, ওই তোমার ভিলেন ভাইয়ের সামনে ধরা পড়লে আজকে আমাকে জানাজা ছাড়াই মাটি দিয়ে দেবে। আহিয়া রাগী কণ্ঠে বলল, এগুলো কেমন কথা? আপনাকে না কতবার বলছি এসব ধরনের কথা বলবেন না। এই, ফোন কাটেন, আপনার সাথে কোনো কথা নেই। বলেই আহিয়া ফোন কেটে দিল। রিহান অনেকবার কল দিয়েছে, কিন্তু আহিয়া আর রিসিভ করেনি। রাতের বেলা হালকা ঠান্ডা পড়লেও দুপুরে তপ্ত রোদে মানুষের শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। জুই ও মেহেদি লেকের পাশে দাঁড়িয়েছিল। কিছু নিয়ে জুই হয়তো রাগ করেছে বেশ। মেহেদি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে। এমন সময় একটা লোক পাশ দিয়ে যেতে যেতে মেহেদিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু মেহেদির তীক্ষ্ণ দৃষ্টিতে সহজেই ধরে ফেলল। নিজের দিক থেকে ছুরিটা ফেরাতে পারলেও হালকা আঁচড় লেগেছে জুইয়ের হাতে। মেহেদি কিছুক্ষণ লোকটার পিছনে ছুটল, কিন্তু ধরার জন্য বেশি সামনে যায়নি। এদিকে জুইয়ের হাত থেকে রক্ত পড়ছে, তাই মেহেদি এগিয়ে এসে হাতে রুমাল পেঁচিয়ে হাসপাতালের দিকে গেল। সেখানে ড্রেসিং করিয়ে দুজনে একটা কফি শপে বসল। মেহেদি চুপচাপ বসে আছে। জুই রাগী কণ্ঠে জানতে চাচ্ছে, আর কি কি লুকানো আছে আপনার ভেতরে? আপনি তো পুরোটাই ফ্রড। আপনি আমাকে যা দেখিয়েছেন, যা বলেছেন তার কিছুই না। আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। আমি আপনার সাধারণ রূপটাকে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি তো সাধারণ কেউ নন। মেহেদি অসহায় চোখে তাকিয়ে রইল জুইয়ের দিকে।
তারপর কিছুটা নিচু কণ্ঠে বলল, বিশ্বাস করো আমি অনৈতিক কিছু করিনি। একটা সিক্রেট মিশনে ছিলাম, তাই তোমাকে বা তোমার আশেপাশের কাউকে আমার পরিচয় বলিনি। জুই আশ্চর্য কণ্ঠে বলল, সিক্রেট মিশন? মেহেদি, আমি একজন অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এহসানের সরকারি প্রধান হিসেবে কাজ করি। তাছাড়া আমরা দুজন ভালো বন্ধু। আমার বাড়ি ঢাকার বাইরে নয়, আমি ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকার স্থানীয় বাসিন্দা। আমি যখন তোমাকে বলতাম গ্রামের বাড়ি যাচ্ছি, তখন আমি দেশের বাইরে যেতাম গুরুত্বপূর্ণ মিশনে। বহুবার তোমাকে বলতে চেয়েছি সব কিছু, কিন্তু এহসান আমাকে বাধা দিয়েছে। বলেছে তুমি অল্প বয়সের মেয়ে, বোকামির বশে বন্ধুদের সব কিছু বলে দিতে পারো, তখন আমাদের কাজে সমস্যা হতে পারে। তাই আমি বলিনি। তাছাড়া আমার শত্রুর অভাব নেই, তার নমুনা আজকে তো দেখলেই। তারপর মেহেদি আবারও বলল, বিশ্বাস করো আমার আইডেন্টিটি মিথ্যা হতে পারে, কিন্তু আমি মানুষটা মিথ্যা নই। আগে যেমন ছিলাম এখনও তেমন আছি। তোমার প্রতি আমার ফিলিংসটা মিথ্যা নয়। জুই কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যার প্রতি ভালোবাসা দাবি করছেন তাকে একটু বিশ্বাস করতে পারলেন না? আমাকে আপনি কোনো কিছু বলতে মানা করলে আমি কখনো কাউকে কিছু বলতাম না। মেহেদি, আমি জানি তুমি কাউকে কিছু বলতে না, কিন্তু এহসান যেহেতু আমার কর্মক্ষেত্রের স্যার, তাই তার কথা মানাটাও আমার কর্তব্য। তাছাড়া কোনো কারণে তোমার জন্য যদি মিশনে ব্যাঘাত ঘটতো, ডিপার্টমেন্টের কাছে আমি খুব ছোট হয়ে যেতাম। এহসানের কাছে বলার মতো কোনো ভাষা থাকতো না। আমি আমার কাজ আর আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণটা আলাদা রাখতে চাই। আমার কাজ বা আমার আইডেন্টিটির সাথে আমার ভালোবাসার কোনো তুলনা নেই। আমি আগে যা ছিলাম এখনও তাই আছি তোমার সামনে। তোমার সহজ সরল মেহেদি হয়ে থাকতে চাই আজীবন। জুয়েলার ফুঁপিয়ে কেঁদে উঠে তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি আবারও আপনাকে বিশ্বাস করি কিভাবে? আপনার আমার সম্পর্কটা তো শুরু হয়েছিল মিথ্যা দিয়ে। আপনি যে এখন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন না, তার কোনো সত্যতা আছে? মেহেদি টেবিলের ওপর রাখা জুইয়ের হাতটা ধরতে ধরতে বলল, জুই, জুই, আমি তোমাকে ঠকাইনি, বিশ্বাস করো। তাছাড়া তোমার রিহান ভাইয়া কিন্তু আগে থেকে সব কিছু জানতো। উনি আমার ব্যাপারে আগেই খোঁজখবর নিয়েছে সব। ওনার সাথে আমি সরাসরি কথা বলেছি। ওনাকে আমি আমার জায়গা থেকে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমার কাছে এই খবরও আছে, উনি আমার কথা সত্যতা যাচাই করার জন্য অনেক জায়গায় খোঁজ খবরও নিয়েছে। এমনকি আমার বন্ধুর পরিচয়ে আমার বাড়িতেও গিয়েছিলেন। আমার কথার কোনো মিথ্যা খুঁজে পায়নি, তাই তুমি এখনও আমার সামনে বসে আছো। নয়তো উনি আরও আগে বাধা দিত আমার সাথে মিশতে। ত্রিধা ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে তার ভাবনার কেন্দ্রবিন্দু ওর পাপ্পা ও মাম্মাম। তারা তাকে অনেক ভালোবাসে। তারা যখন জানতে পারবে তাদের একমাত্র আদরের মেয়ে তাদের সকলের অজান্তে তাদের বাড়ির ছেলেকে বিয়ে করেছে, তাহলে তারা কতটা কষ্ট পাবে। সে কি করে দাঁড়াবে তার পাপা মাম্মামের সামনে? তার বাবা কি ওকে ক্ষমা করবে এত বড় অপরাধ করার জন্য? বাবা মায়ের প্রতি তার ভালোবাসাটা যেমন সত্যি, তেমন সত্যি আহেন ভাইয়ের প্রতি ভালোবাসা। সে কাউকে ছাড়তে পারবে না। সেদিন আহেন ভাইকে তো বলল সবসময় পাশে থাকবে। যদি কখনো বাবা মা আর স্বামী থেকে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তখন কি পারবে সে স্বামীকে বেছে নিতে? এসব ভেবে আজকাল বিরক্ত লাগে। ভাবনার শেষে একটা উত্তরই আসে, বাবা মা স্বামী সবাইকেই পাশে চাই, তাদের সবাইকেই ভালোবাসি। বলে তীথা একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই পিছন থেকে একটা পুরুষালী হাত জড়িয়ে ধরল তাকে। তীথা ভয় চিৎকার দিতে চাইল, কিন্তু তার আগেই একটা হাত তার মুখ চেপে ধরল। অতঃপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আরে আমি, ভয় পাস না। আয়নের কণ্ঠ কর্ণকুহরেতে পৌঁছাতে ত্রিধা স্বাভাবিক হয়ে পিছনে ঘুরল। তারপর আয়নের বুকে দুইটা কিল দিয়ে বলল, এরকম ভূতের মতো এসে হঠাৎ পিছনে কেন দাঁড়িয়ে আছেন? আমি অনেক ভয় পেয়ে গেছি। আয়ান ঠোঁটের কোণে রহস্যকর হাসি রেখে তাকে কাছে টেনে বলল, কাছে আয়, ভয় দাঁড়িয়ে দিচ্ছি। ত্রিধা আয়নের কাছ থেকে ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছি ছি ছি, রোজা রমজানের দিন এসব কী অসভ্য কথা! আপনি না রোজা আছেন, আপনার রোজা হালকা হয়ে যাবে। ছাড়ুন আমায়। আহিয়ান ছাড়ল না, বরং কোমরের কাছে শক্ত করে ধরে কাছে টেনে এনে কণ্ঠে মধুরতা মিশিয়ে বলল, বউ। আয়নের স্পর্শে ত্রিধা এখন মুচড়ে গেছে। মাথা নত করে জবাব দিল, হুম। আহিয়ান, আজকে শপিংয়ে না গেলে হয় না? ত্রিধা মাথা তুলে বলল, কেন? আজকে কি হয়েছে? আহিয়ান, না মানে জরুরি প্রয়োজনে আমাকে একটু বাইরে যেতে হবে। তোমাদের নিয়ে আগামীকাল শপিংয়ে যাব। ত্রিধা, ঠিক আছে, এখন বেরোন রুম থেকে, কেউ চলে আসলে সমস্যা হবে। আয়ান ত্রিধাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে থুতনি রাখল তার মসৃণ কাঁধে। মেয়েটা বোধহয় মৃদু কেঁপে উঠল, যা আহিয়ান টের পেয়ে নিঃশব্দে হাসল।
ওর কানের কাছে ঠোঁট রেখে ফিসফিসিয়ে বলল, একটা সত্যি কথা বলবি? ত্রিধা। মিথ্যে বলেছি কখনো? আহিয়ান। আমাদের বিষয় কি আহিয়া সব জানে? ত্রিধা কথা ঘুরালো না। হ্যাঁ, জানে। আহিয়ান। কবে থেকে? ত্রিধা। শুরু থেকে। আহিয়ান। ও ভালো, আমাদের পক্ষে একজন সাপোর্টার পেলাম। ত্রিধা হাসল, শিশির ভেজা ঘাসের মতো সেই নির্মল হাসি। আহিয়ান পিছনে দাঁড়িয়ে তা দেখতে পেল না, কিন্তু উপলব্ধি করল মেয়েটার সরলতা। ত্রিধাবার ঘুরে পড়ল। কথা শেষ হলে এখন আমার রুম থেকে যান প্লিজ। এমন হুটহাট করে দিনের বেলায় আমার রুমে আসবেন না। কেউ দেখে ফেললে আমরা অনেক সমস্যায় পড়ব। আহিয়ান, তুই কি আমায় ইনডাইরেক্টলি রাতে আসার অফার দিচ্ছিস? ত্রিধা অবাক চোখে তাকিয়ে বলল, সেটা কখন বললাম? আহিয়ান, এই তো এখনই বললি। ত্রিধা, আমি শুধু বললাম এভাবে দেখা করতে না আসতে, কিন্তু রাতে আসতে বলিনি। আহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল, তারপর বলল, তুই জানিস আমি আসবো, নিষেধ করলেও শুনবো না। তুই আমাকে দিনে আসতে নিষেধ করছিস, তার মানে রাতে আসতে বলছিস। ত্রিধা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই আপনি জানতো নিজের কথাগুলো আমার মুখে বসাতে চাচ্ছেন? আহিয়ান, তুই ডাবল টাইমিং করে কথা বলবি আর আমি বুঝলেই সমস্যা, তাই না? ত্রিধা উত্তরে কিছু বলল না। তার আগেই দরজায় কারো টোকা পড়ল। জুই এখনও নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মেহেদি তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝতে চাইছে না। জুই, বিশ্বাস করো, আমার ভিতরে লুকানো যা শক্তি ছিল আমি সব তোমাকে বলে দিয়েছি। আর কিছুই তোমার অজানা নয়, আর ভবিষ্যতে কিছু লুকাবো না। প্লিজ কান্না বন্ধ করো। জুই কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মেহেদি, কিন্তু আপনি আমায় ঠকিয়েছেন। এখন আমি আপনাকে ক্ষমা করলে আমি নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। আপনার মনে হবে আপনি ভালো পজিশনে আছেন, সেজন্য আমি আপনার সকল মিথ্যা সহজেই ক্ষমা করে দিয়েছি। আপনাকে ক্ষমা করা মানে আমার নিজেকে নিজে লোভী ও স্বার্থপর ভাবা। তার চেয়ে ভালো আপনি বাড়ি ফিরে যান। আমার যদি কখনো রাগ ভাঙে বা মন নরম হয়, আমি নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করব। সেই পর্যন্ত আমাকে একা থাকতে দিন। মেহেদি কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। কর্মব্যস্ততার মাঝে আগে কখনো প্রেম করা হয়নি। শুধু কর্মব্যবস্থা বললে ভুল হবে, কখনো কাউকে তেমন মনে ধরেনি। একমাত্র জুই সেই মেয়ে যাকে সেই হৃদয়ের গভীর থেকে গভীর স্থল পর্যন্ত চেয়েছে, কিন্তু আজ সেই মেয়ে তাকে ভুল বুঝছে। বিষয়গুলো ভাবনায় আসতে মেহেদি নিজের চুল খামচে ধরল। এই পিচ্চি মেয়েটাকে নিয়ে এসে কত শত স্বপ্ন এঁকেছে, তাকে মেয়েটা জানে? হয়তো না, জানলে কখনো ওর ভালোবাসা ভাবে প্রত্যাখ্যান করতো না। মেহেদি জুইকে বোঝানোর জন্য বলল, জান, এবারের জন্য ক্ষমা করে দাও, আর জীবনে কোনো কিছু লুকাবো না তোমার থেকে। জুই বাস থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমাকে বাড়ি যেতে হবে, আপনিও বাড়ি চলে যান। বলে জুই হাঁটা দিল কফি শপের বাইরে। মেহেদি কিছুক্ষণ ওখানেই নিস্তব্ধ হয়ে বসে রইল। একজন ওয়েটার এসে বলল, স্যার, আপনার কি আরও কিছু প্রয়োজন? কিছু লাগবে? মেহেদি তপ্ত মেজাজে বলল, ওই মিয়া, রোজার দিনে আর কি লাগে? আমরা দুজনেই রোজা। যেই কফিটা একটু আগে দিয়েছিলেন সেটা ফেরত নিয়ে যান। এখানে বসার জন্য অর্ডার দিয়েছিলাম, আর বিল নিয়ে আসুন, আমি পেমেন্ট করে চলে যাব। আচমকা মেহেদির তপ্ত মেজাজের কথাগুলো শুনে ওয়েটার ভড়কে গেল। কাশি দিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আজব পাবলিক, বড় লোকের বিরাট কারবার। বসার জন্য কফি অর্ডার দিয়েছে শুধু শুধু টাকা খরচ করে। এখানে বসার কী ছিল? কথা তো হাঁটতে হাঁটতেও বলা যায়। মেহেদি বিল পে করে বেরিয়ে গেল। দরজায় অনবরত শব্দ শুনে ত্রিধা থরথর করে কাঁপছে। তার ভয়ের একমাত্র কারণ হচ্ছে আহিয়ান। আহিয়ান তার রুমে আছে, এটা কেউ দেখলে তারা বিরাট বড় সমস্যায় পড়বে। ত্রিধা ভেবে পাচ্ছে না কী করবে। ঝটপট আহিয়ানকে টেনে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। আহিয়ান অবশ্য যেতে চায়নি, সে ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল, কিন্তু ত্রিধা ভীষণ ভয় পাচ্ছিল। দিনের বেলা রুম থেকে ব্যালকনিতে অনেক কিছু দেখা যায়। তাছাড়া যে এসেছে সে যদি ব্যালকনিতে যায় তখন কি হবে? ত্রিধার ভয়ের কারণে অবশেষে আহিয়ান ওয়াশরুমে দাঁড়ালো। ত্রিধা স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার মাম্মাম। কী রে, দরজা খুলতে এতক্ষণ লাগে? ত্রিধা আমতা আমতা করে বলল, না, মানে মাম্মাম, আমি ওয়াশরুমে ছিলাম। বর্ণা একটু রুমে উঁকি উঁকি দিয়ে বলল, ইস, রুমটার কি অবস্থা করে রেখেছিস! খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে রুমটা গুছিয়ে দিয়ে যাই। ত্রিধা তড়িঘড়ি করে বলল, মাম্মাম, তোমাকে গোছাতে হবে না, আমি গুছিয়ে নিচ্ছি। বর্ণা রুমে ঢুকতে ঢুকতে বলল, তোর যদি গোছানোর হতো তো আগেই গোছাতি, আমাকে এসে রুমের এই হাল দেখতে হতো না।
বলেই বন্যা রুমটা গোছাতে শুরু করলো। ত্রিধা উসকুস করছে মাকে কিভাবে রুম থেকে বের করবে। ত্রিধা মায়ের উদ্দেশ্যে বলল, কেন এসেছো বললে না তো? বন্যা রুমের এলোমেলো কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, আয়ানের একটা জরুরি কাজ আছে, তাই আজকে তোদের শপিংয়ে নিয়ে যেতে পারবে না, আগামীকাল নিয়ে যাবে। ত্রিধা ভাবুক ভঙ্গিতে নখে কামড় দিতে দিতে বলল, আচ্ছা, ঠিক আছে। বন্যা রুম গোছানো শেষে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নোংরা কাপড়গুলো ওয়াশরুমে রেখে যাচ্ছি, পদ্ম এসে কেচে দিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ত্রিধা দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। হাত থেকে টান দিয়ে ময়লা কাপড়গুলো নিয়ে বলল, আমি রেখে দিব, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি শুধু নিচে গিয়ে পদ্মকে পাঠিয়ে দাও। বন্যা আর চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, রোজা থেকে কি মাথা উল্টাপাল্টা হয়ে গেছে তোর? এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আমি রেখে গেলে কি সমস্যা? ত্রিধা কিছু বলবে তার আগেই দরজার সামনে আহিয়া দাঁড়িয়ে বলল, মামনি, তোমাকে মাম্মাম ডাকছে। এটা শুনে বন্যা আর কথা বাড়ালো না, রুম থেকে বেরিয়ে গেল। ত্রিধা আহিয়ার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ আপু। আহিয়া নিজের রুমে যেতে যেতে বলল, শুকনো থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না, বিনিময়ে অন্য কিছু চাই। ত্রিধা নিজের রুম থেকে চেঁচিয়ে বলল, কি চাও? আহিয়া নিজের রুমে ঢুকতে ঢুকতে চেঁচিয়ে উত্তর দিল, সময় হলে চেয়ে নিব। আহিয়া যেতেই ত্রিধা দরজা চাপিয়ে ওয়াশরুমে নক করল। আহিয়ান বের হয়ে এসে বলল, এত নাটক না করলেও পারতি, মামনি ব্যালকনিতে যেত না। ত্রিধা মুখ ভেঙচিতেই বলল, বলেছে আপনাকে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আহিয়ান, রিক্স নিলে কি হবে? ত্রিধা, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আহিয়ান, ধরা পড়ে গেলে কি হবে? ত্রিধা, কি হবে আপনি বোঝেন না, নাকি না বোঝার ভান করেন? আহিয়ান ভাবলেশীন হয়ে জবাব দিল, বুঝি তো। ত্রিধা, কি বোঝেন? আহিয়ান, তোকে বুকে নিয়ে রাতে ঘুমানোর টিকিট পাবো, সামনে এমনিতেই শীতকাল। ত্রিধা এবার রেগে গিয়ে আয়ানকে টেনে রুম থেকে বের করে দিল। আয়ান মৃদু হেসে নিজ রুমে চলে গেল। বিকেল 4টা বাজায়। আয়ান ড্রয়িং রুমে বসে সকলের পর্যবেক্ষণ করছে। পাশে ফোনটা সাইলেন্ট করে অবহেলায় ফেলে রেখেছে। সেখানে একটার পর একটা কল বেড়েই যাচ্ছে। টেক্সট জমা হয়েছে অগণিত। সকল কল ও টেক্সট রিহানের। রিহান ভেবেছে আহিয়া রাগ করছে আয়ান ও ত্রিধার বিয়ের খবর না জানানোর কারণে। আসলে তেমন কিছুই না। রিহানের মুখে মরার কথা শুনে রেগে আছে মেয়েটা। এই লোকটা কি পেয়েছে? কথায় কথায় মজা করে কেন মরার কথা বলবে? ঠিক তখনই ওর পাশে এসে বসলো মালিয়া খান। কারো উপস্থিতি টের পেয়ে আয়ার ধ্যান ভাঙল। রিহানের এত ফোন কল দেখে তারও ইচ্ছে হচ্ছে রিসিভ করে কথা বলতে, কিন্তু লোকটারে একটু শাস্তি দেওয়া প্রয়োজন। সে বারবার ভুলে যায় তার কিছু হয়ে গেলে পরিবার ছাড়াও আরেকজন আছে যে একেবারেও শেষ হয়ে যাবে। আয়া ঠিক করে নিয়েছে যে সে কল রিসিভ করবে না, বড়সড় একটা শাস্তি দিয়ে আগামীকাল কথা বলবে। মালিয়া খান জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদু ভাই, এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন মুখটা? আয়া কিছু বলল না, চুপচাপ মাথা রাখলো দাদুর কোলে। মালিয়া খান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিলি কেটে দিতে দিতে বলল, জানিস, তোদের জন্মের আগে তোর মাও এভাবে আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। অনেক সময় দেখা যেত মেঘ আবিরের অপেক্ষায় আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেত, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অপেক্ষা করতাম ছেলের বাড়ি ফেরার। আহিয়া আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা এসে মাম্মামকে ডাকতো? মালিয়া খান, তোর বাবা এসে কখনো ডাকতো না, এখান থেকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিত। আহিয়া মৃদু হাসল। আস্তে করে বলল, এটার নাম কি অপ্রকাশিত ভালোবাসা? কিন্তু আস্তে বলা কথাটা মালিয়া খান শুনে নিলেন। তারপর মৃদু হেসে জবাব দিলেন, অপ্রকাশিত ভালোবাসা বলতেই পারিস। আমার ছেলেটা যে তোর মাকে এতটা পছন্দ করে তা তো আমরা পরিবারের কেউই জানতাম না, এই বাড়িতে থেকে কিছু বুঝতে পারিনি। তোর দাদুরা তো তোর আব্বুকে জব্দ করার জন্য একদিন নাটক করেছিল যে তোর আম্মুর বিয়ে হয়ে গেছে। সেদিন তোর আব্বুর সে কী পাগলামি! সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? আয়া আগ্রহী কণ্ঠস্বরে বলল, কি? মালিয়া খান হাসতে হাসতে বলল, আমি বাড়িতেই ছিলাম না। বাড়ি ফিরে যখন দেখি ছেলের বিধ্বস্ত অবস্থা, তখন আমি ছেলেকে বোকার মতো প্রশ্ন করেছিলাম, তোর এ বিয়েতে মত আছে তো আব্বা? সেদিন তোর আব্বু আমাকে কিছুই বলেনি, শুধু ফ্যাল করে তাকিয়েছিল আমার দিকে। আমার ছেলেটার চোখে ছিল এক রাশ ভরা অসহায়ত্ববোধ। আয়া না চাইতেও মৃদু হেসে দিল। মালিয়া খান হাসতে হাসতে বললেন, তুই কি বুঝতে পেরেছিস আমি কি বোকার মতো প্রশ্ন করেছিলাম? যেখানে আমার ছেলে মেয়েকে পাওয়ার জন্য পাগলামি করছে, সেখানে আমি ওকে প্রশ্ন করছি তুই এ বিয়েতে রাজি আছিস কিনা। এবার মালিয়া খান আর আহিয়া একসাথে হাসি দিল। তখনই আহিয়ান ড্রয়িং রুম পেরিয়ে যেতে যেতে
কিচেনের দিকে তাকিয়ে বলল, মাম্মাম, আমি বেরোচ্ছি, ইফতারের পর ফিরব। মেঘ সঙ্গে সঙ্গে কিচেন থেকে বের হয়ে এসে বলল, ইফতার বাইরে কেন করবি? তোর বাবা তোকে ইফতারের সময় খুঁজবে। আয়ান পিছনে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বাবাকে বলো বন্ধুদের সাথে ইফতার পার্টি আছে আজকে। মেঘ হতাশ হয়ে আবারও চলল কিচেনের দিকে। নিজের রুমের বিছানার কাছে জানলার পাশে গুটিসুটি মেরে বসে আছে জুই, ফোন সাইলেন্ট করা। তবুও জুই তাকিয়ে আছে ফোনের দিকে। একটার পর একটা কল আসছে, আবার কেটে যাচ্ছে। জুই সেদিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। মেহেদির সাথে কথা বলতে না পেরে তার হৃদয় পুড়ছে, কিন্তু কথা বলতে গেলেও বিবেকে নাড়া দিচ্ছে। মেহেদি একদম পাওয়ারফুল অফিসার জানার পর ড্যাং ড্যাং খুশিতে লাফানো মেয়ে জুই না, সবার আগে তার আত্মসম্মান বোধ। 2 বছরের সম্পর্ক থাকার পরেও মেহেদি তাকে বিশ্বাস করতে পারেনি। তাদের সম্পর্কটা শুরু হয়েছে যে সম্পূর্ণ মিথ্যা দিয়ে, বিষয়গুলো জুই কিছুতেই মানতে পারছে না। মন ও বিবেকের লড়াইয়ে ক্লান্ত সে। আহিয়ান রিহানের অফিসে পৌঁছে গেল। গিয়ে দেখল ইতিমধ্যে মৃদুল, অলোক ও নির্জন উপস্থিত। পাশের চেয়ারে বসে আছে রিহান, কিন্তু মুখটা কেমন বিষণ্ণ। ছেলেটাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আহিয়ান একটা চেয়ারে বসতে বসতে বলল, কিরে রিহান, রোজা কি তুই একলাই রাখোস মামা? মুখ শুকায় একেবারে শুকনো কলাপাতা হয়ে গেছে। আয়ানের ঠাট্টা করার কথায় রিহান মৃদু হাসল। রিহান কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত। আয়ান তা বুঝল, তাকে প্রশ্ন করল, কিন্তু আশানুরূপ তেমন উত্তর পেল না। অলোক নির্জন ও মৃদুল দুষ্টুমি করছে। তার দুষ্টুমির টপিক গার্লফ্রেন্ড। মৃদুল দুষ্টুমি করে অলোককে বলল, তুই তো আমার চকলেট বয়, গার্লফ্রেন্ডের কোনো অভাব নেই, একটা গেলে 3টাতেই অফার দেয়, কিন্তু আমাদের তো ফাটা কপাল। আয়ান হু হু করে হেসে অলোকের কাঁধে দুটো চাপড় দিয়ে বলল, মামা কি কয়? তারপর নির্জন মৃদুলের দিকে তাকিয়ে বলল, আমারও তো কোনো গার্লফ্রেন্ড নাই, তবুও দেখছিস আমি কেমন সবসময় চিলমুড়ে থাকি। গার্লফ্রেন্ড একটা আস্ত প্যারা। মৃদুল নির্জনের উদ্দেশ্যে বলল, তোর মতো কালারে কে আবার বয়ফ্রেন্ড বানাবে? তাছাড়া আঙুর ফল খাইতে না পারলে টক লাগে জানো। নির্জন এবার রেগে গেল। রেগে কটমট করে বলল, আমারে আর কালা বলবি না। তোরে কতবার বলবো আমার গায়ের রং ডেঞ্জারাস, সামলা। কিন্তু তুই তো সুন্দর, তাও তো পারলেই না একটা গার্লফ্রেন্ড পটাতে। মৃদুল কিছু বলবে তার আগে আহিয়ান ধমক দিয়ে বলল, এই, তোরা থামবি? একটু পর আজান দিবে, ইফতারের আগে এত কথা বলতে নেই। তারপর আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, কি হয়েছে স্পষ্টভাবে বলবি তো নাকি? রিহান মাথা তুলে তাকালো আহিয়ানের দিকে, তারপর স্পষ্ট কণ্ঠে বলল, বলার জন্য তোকে এখানে ডেকেছি। আগে সবাই একসাথে ইফতার করে তারপরে সব নিয়ে কথা বলবো। আহিয়ান, সবই বুঝলাম, কিন্তু মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? রিহান এবার মৃদু হাসি দিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে বলল, এবার ঠিক আছে? আহিয়ান, মোটামুটি চলবে। উপস্থিত সকলেই হাসল। দরজায় নক পাওয়ার শব্দ শুনে রিহান মৃদু কণ্ঠে বলল, কাম ইন। দরজা খুলে ঢুকলো রিহানের অ্যাসিস্ট্যান্ট, তার পিছনে আরও কয়েকজন সার্ভেন্ট। একে একে সকলের রুমের কর্নারের সেন্টারে টেবিলের উপর নাস্তার প্লেটগুলো রাখল। একজন ছেলে সকল কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে গেল। ইফতারের যখন 5 মিনিট বাকি, রিহান সকলকে নিয়ে রুমের কর্নারে থাকা সোফায় বসল। তারপর আজান দিতে আল্লাহ তালার নামে তারা ইফতার করা শুরু করলো। হাসি আড্ডায় সময় ভালোই কাটলো সকল বন্ধুদের। রাত যখন 8টা, একে একে সকলেই বাড়ি যেতে চাইল। রিহান আয়ানকে 8টার দিকে বলল, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ওদেরকে যেতে দে, কিন্তু তুই একটু পরে যা। আয়ান কথাগুলোর গুরুত্ব বুঝতে পেরে থেকে গেল, আর বাকি বন্ধুরা একে একে বিদায় নিল সেখান থেকে। আয়ান ও রিহান দুজনে সিঙ্গেল সোফায় মুখোমুখি হয়ে বসল। আয়ান বুঝল রিহান সিরিয়াস কিছু বলতে চায়, তাই তাকে বলার জন্য তাড়া দিল না। রিহানের কথা শোনার জন্য সে অপেক্ষা করে আছে। কিছু সময় নিয়ে রিহান আস্তে ধীরে বলল, আয়ান, তুই কি আমায় বেস্ট ফ্রেন্ড মানিস? আয়ান ভাবলেশীন জবাব দিল, সেটা কি তোর অজানা? নতুন করে প্রশ্ন করে জানার কি আছে? রিহান গলার স্বর নিচু করেই বলল, তবুও আজকে জানতে চাচ্ছি। আয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে? রিহান, তোর বেস্ট ফ্রেন্ড যদি বড় কোনো অপরাধ করে, তাহলে কি তুই তাকে ভুল বুঝবি? আয়ান, আরে ভাই, যা বলতে চাচ্ছ স্পষ্টভাবে বলো। তোর এমন ঘোরানো পেছানো কথা আমি কিছু বুঝতে পারছি না। রিহান অপরাধী কণ্ঠে বলল, আমি তোর নজরে খুব বড় অপরাধ করে ফেলেছি। আমার কাছে এটা ভুল নয়, কারণ আমি জেনে শুনেই অপরাধটা করেছি। আহিয়ান কিছু বলল না, চুপ করে রইল। রেহানকে আরও কিছু বলার সুযোগ দিল। রেহান ঘন ঘন কয়েকটা শ্বাস নিয়ে ঢোক গিলে আবারও বলা শুরু করল, তুই তো জানিস আমি কাউকে ভালোবাসি।
আয়ান সোফায় হেলান দিয়ে বসতে বসতে বলল, জানি। রিহান অশান্ত চোখে তাকিয়ে আছে আয়ানের দিকে। তার কেবিনে অন্যরকম একটা নীরবতা। টেবিলের সামনে দুই বন্ধু মুখোমুখি বসে আছে। একজনের মুখে দ্বিধা, অন্যজনের চোখে প্রশ্ন। রিহান হাতের আঙুলগুলো শক্তভাবে চেপে ধরেছে। আঙুলের নড়াচড়া দেখেই বোঝা যায় তার ভিতরে তীব্র অস্থিরতায় ভরপুর। শেষে সাহস করে মুখ খুলল। আহিয়ান, তোকে আমি আজকে একটা খুব বড় সত্যি কথা বলবো। আয়ান বিরক্ত হয়ে বলল, তাই? তো বল, কি হয়েছে? রিহানের গলা শুকিয়ে গেছে। শব্দগুলো বের হয়েছিল অনিয়মিত, টুকরো টুকরো। আমি অনেক দিন ধরে একটা অপরাধ নিয়ে ঘুরছি। আয়ান ভ্রু কুঁচকাল। অপরাধ? কি অপরাধ? রিহান চোখ নামিয়ে বলল, তোকে না জানিয়ে তোর বোনকে। আয়ান যেন কথাটা শুনে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেল। আহিয়ান? আহিয়া? রেহান আস্তে করে মাথা নাড়ল। আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি, অনেক দিন ধরেই। তোকে বলার সাহস পাইনি, ভয় হচ্ছিল যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঘরে কিছু মুহূর্তের জন্য আবারও নীরবতা নেমে এলো। তারপর আহিয়ান একটু গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, শুধু তুই, নাকি আহিয়াও তোকে ভালোবাসে? এবার রিহান পুরো মাথা নিচু করল, গলা কাঁপিয়ে বলে উঠল, হ্যাঁ, আহিয়াও আমাকে ভালোবাসে। আমরা দুজন রিলেশনে আছি 2 বছর হলো। এখন আমি ওকে বিয়ে করতে চাই। আহিয়ান বিস্ময়ে হালকা পিছনে হেলান দিল। বন্ধুর মুখে এমন কথা সে আশা করেনি। কিছুক্ষণ চুপ করে থেকে গভীর নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, মানে তোরা দুজন একে অপরকে ভালোবাসিস? রিহান আসতে বলল, হ্যাঁ। আয়ান কিছুক্ষণ চুপ, শব্দ খুঁজে পাচ্ছিল না। তার চোখে অবাক ভাব থাকলেও চোখের কোণে রাগের চিহ্ন, চোখে কোনো রাগের চিহ্ন নেই। অবশেষে 2 হাত টেবিলের উপর রেখে ধীর কণ্ঠে বলল, বন্ধু হিসেবে আমার তোর কাছে অনেক প্রত্যাশা ছিল। তার থেকে বড় কথা, আমি আমার বোনকে সুখী দেখতে চাই। রিহান নিঃশব্দে শুনল কথাগুলো। তারপরও আহিয়ান আবারও বলল, তোরা যদি সত্যিই একে অপরকে ভালোবাসিস, আমি যদি দেখি তোরা দুজন একে অপরকে সম্মান দিস, তাহলে বন্ধু হিসেবে বা ভাই হয়ে আমি তোদের পথের বাধা হয়ে দাঁড়াবো না। রিহানের চোখে পানি এসে গেল। কথা বলতে গিয়ে গলা আটকে গেল। মানে তুই রাজি? আহান মুচকি হাসল। রাজি কিনা সেটা সময় বলবে। ঈদের পর বাড়িতে প্রস্তাব পাঠাস, ভেবে দেখব। বলেই আহিয়ান উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রিহান বন্ধুকে চাপটে ধরে নিল। ধন্যবাদ দোস্ত, তোকে বলতে পেরে আজ আমার বুক থেকে ভারী একটা পাথর নেমে গেল মনে হচ্ছে। রাত 2টা। জুই এখনো জানলার পাশে বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা রাত থেকে মেহেদির অনবরত কল ও টেক্সট দেখে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সহ সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। জুই নিজের বাড়িতে বসেও মেহেদির ভেতরে অস্থিরতা টের পাচ্ছে। মানুষটা শুধু পারছে না বাড়ি চলে আসতে। যদি পারতো তো চলে আসতো। পৃথিবীতে এক রকমের মানুষ আছে যাদেরকে আমরা পাত্তা দিলে তারা আমাদেরকে পাত্তা দেয় না, আর আমরা যদি অবহেলা করি তারা পারলে শরীরের সাথে লেপ্টে থেকে যেতে চায়। মেহেদিও তেমন একটা ছেলে। সারাদিন কাজের ব্যস্ততা ব্যস্ততা বলে জুইয়ের সাথে যোগাযোগ কম করতো। কিন্তু জুই যদি কখনো রাগ করে ফোন রিসিভ না করতো, তাহলে ছেলেটা উন্মাদের মতো কল করতো। মনে হয় তার ইহকালে জুঁইকে কল করা ছাড়া আর কোনো কাজ নেই। আজকেও তেমন ঘটেছে। দুপুরবেলা মেহেদির সাথে দেখা করে আসার পর মেহেদি আর সারাদিন কল দেয়নি। সন্ধ্যার পর থেকে মেহেদি অনবরত কল ও টেক্সট করেই যাচ্ছে। ছেলেটাকে সমস্ত যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে রেখেছে, কিন্তু তবুও মনে হচ্ছে মেহেদি কল দিবে, তাই বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এখন মনে হচ্ছে মেহেদিকে ব্লক করে সে বোকামি করেছে। এতক্ষণ ছেলেটার কল আসলেও মনে একটা শান্তি লাগতো। মনে হতো প্রিয় মানুষটা তাকে মনে করছে। কিন্তু এখন সব কিছু দম বন্ধ লাগছে। জুই আর সহ্য করতে না পেরে পা টিপে টিপে গেল মেহমুদা খানের ঘরে। দাদুর দরজাটা আলতো করে খোলা দেখে ভিতরে ঢুকলো। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খুঁজতে লাগলো দাদুর মেডিসিনের বক্স। বক্স হাতে পেতেই মেডিসিনগুলো সব হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। কাঙ্ক্ষিত মেডিসিনটি হাতে পেতে জুই মৃদু হাসলো। তারপর চুপচাপ বেরিয়ে আসলো সেই রুম থেকে। রুমে এসে মেডিসিনটি খেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে শান্তির ঘুম দিল জুই। সকাল তখন 10:30। হালকা শীতের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আয়ান আজকে অদ্ভুত নীরব। ড্রয়িং রুমে কিছুক্ষণ বসেছিল, চিন্তা, অস্থিরতা আর কিছু অবিশ্বাসে। ত্রিধা কয়েকবার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু সে তাতে খেয়াল করেনি। কিছুক্ষণ পর গভীর নিঃশ্বাস ফেলে
সিঁড়ি বেয়ে উপরে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথমে গেল আহিয়ার রুমে। সে কিছুক্ষণ আহিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে কিছু একটা ভেবে দরজায় টোকা দিল। ভেতর থেকে ক্লান্ত গলায় উত্তর এলো, কে? আহিয়ান। আমি। কথা আছে, দরজা খোল। আহিয়া ঘুমো ঘুমো চোখে দরজাটা খুলে অবাক হয়ে গেল। আহিয়া। ভাইয়া তুমি? কি হয়েছে? আয়ান কোনো কথা না বলে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। সে উপরে উপরে শান্ত, কিন্তু তার চোখের ভেতরে স্পষ্ট উত্তেজনা। আহিয়া কপাল কুঁচকে বলল, কি হয়েছে? একটু নীরবতা। তারপর আহিয়ান সরাসরি প্রশ্ন করল, তুই রিহানকে ভালোবাসিস? আহিয়া মুহূর্ত যেন জমে গেল। মুখের রং পাল্টে ভয়ার্ত হলো। কেউ যেন তার বুকের ভেতরের গোপন পাতাটা ছিঁড়ে খুলে দেখল। ছিঁড়ে খুলে দেখল। কি কি বললে? তার গলা কেঁপে গেল। তুমি এমন কেন বলছো ভাইয়া? আয়ান ধীরে ধীরে এগিয়ে ওর সামনে দাঁড়ায়। ওর চোখে কোনো রাগ নেই, শুধু অবাক আর কিছুটা উত্তেজনা। সত্যি কথা বল আহিয়া, তোকে জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি তোর ভাই। তুই রেহানকে ভালোবাসিস? আয়ার 2 সেকেন্ডে চোখ ভিজে আসলো, কিন্তু সে চোখ নামিয়ে নিল না। ধীরে খুব নরম গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি, অনেক দিন ধরে। কথাটা শুনতেই আয়ান চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস ছাড়ল। আয়া তৎক্ষণাৎ বলল, কিন্তু তুমি রাগ করবে বলে কখনো বলা হয়নি, রেহানও বলেনি। কেউ তোমাকে অসম্মান করতে চায় না, বিশ্বাস করো। তাছাড়া রেহান সারাক্ষণ ভয় থাকে এই সম্পর্কটার জন্য যদি তোমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। ভাইয়া, তুমি প্লিজ রেহানকে অবিশ্বাস করো না। আমি ওকে নিষেধ করেছিলাম, তাই কিছু জানাইনি। সত্যি ওর কোনো দোষ নেই। আয়ান হালকা হাসল, একটু ক্লান্ত কিন্তু উষ্ণ হাসে। আমি রাগ করিনি, আমার শুধু অবাক লাগছিল। আমার একমাত্র বোন ও আমার কাছের বন্ধু দুজন দুজনকে ভালোবাসে, এটা জানলে কি আর শান্ত থাকা যায়? আয়া নিঃশ্বাস নিলেও তবুও মুখে ভয়। সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমাদের ভুল বুঝো না। আয়ান কাছে এসে আয়ার মাথায় হাত দিয়ে বলল, ভুল বুঝিনি। তোরা যদি একে অপরকে ভালোবাসিস তো আমি এখানে কেন বাধা হয়ে দাঁড়াবো? তাছাড়া রিহান ভালো ছেলে, আমার বোনের জন্য একদম পারফেক্ট। আয়ার চোখে পানি চলে আসলো, অবিশ্বাসে কেঁপে উঠল কণ্ঠ। ভাইয়া, সত্যি বলছো? আয়ান মৃদু হেসে নরমভাবে বলল, রিহানের সাথে আমার কথা হয়েছে, বলেছি ঈদের পর বাড়িতে প্রস্তাব নিয়ে আসতে। আশা করি তোর কোনো সমস্যা নেই। আয়া খুশি হলো কিনা বোঝা গেল না, কিন্তু তার মুখে চিন্তার ছাপ। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু পাপা? আয়ান বোনের মাথায় ভরসার হাত রেখে বলল, ওদের আগে আসতে দে, তারপর বাবার সাথে আমি কথা বলবো। তোর ভাইয়া তো আছে, চিন্তা কিসের? আয়ার 2 চোখ পানিতে টলমল করছে, সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আয়ান বোনের চোখে খুশির অশ্রু দেখল। তারপর মৃদু হেসে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু ত্রিথার রুমে অনবরত ফোনের রিংটোনের শব্দে থেমে গেল। আবারও কল আসলো, তাই আহিয়ান ভ্রু কুঁচকে এগিয়ে গেল ত্রিধার রুমের বিছানার দিকে। পুরো রুমে কেউ নেই, ফোনটা অবহেলায় বিছানায় পড়ে আছে। সেখানে 5টা মিস কল ও 7টা টেক্সট জমেছে। ত্রিধার ফোনের লক এখনও জানা হয়ে ওঠেনি আহিয়ানের, কিন্তু নোটিফিকেশনে মেসেজ ও কলে সেফটির নাম ভেসে আছে। এক পলক তাকিয়ে দেখল স্ক্রিনে এহসানের নাম জলজল করছে।